আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ অ্যাকশনে সকলকে আমন্ত্রণ। সাকিব আল হাসান যদি ইন্ডিয়াতে জন্মাতেন, যদি ইন্ডিয়ার হয়ে খেলতেন, তাহলে কেমন হতো? আই এম প্রিটি মাচ শিওর যে এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকেই কমেন্ট বক্সে লেখা শুরু করেছেন, তাহলে দলেই সুযোগ পেতেন না, এতদিন পর্যন্ত খেলতেও পারতেন না। আপনার মনে যদি এইরকম উত্তর থাকে তাহলে আপনাকে বলি, ভিমল কুমার নামে একজন ইন্ডিয়ান সাংবাদিক আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট 97-কে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার একটা স্মৃতিচারণ তুলে ধরেছেন। 2015 বিশ্বকাপে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে বর্তমানে ইন্ডিয়া টিমে থাকা একজন সদস্য, মেবি সেটা কোহলি বা রোহিত শর্মা কেউ একজন হবেন, লাঞ্চ করতে বসে মেলবোর্নে তাকে একটা কথা বলেছিলেন যে विमल भाई अगर ये खिलाड़ी साकिब अल हासान इंडिया से खेला होता ना आप लोग ना जाने क्या करते। এর বাংলা হচ্ছে, সাকিব আল হাসান যদি ভারতের হয়ে খেলতেন, মিডিয়া তাকে কতই না এক্সপোজার দিত। তার মানে ইন্ডিয়ান ওই প্লেয়ারটা, মেবি কোহলি ও রোহিত শর্মা কেউ একজন, ওইটা দিনে রিয়েলাইজ করেছেন যে সাকিব আল হাসানের যে গ্লোবাল রেকগনিশনটা পাওয়া প্রয়োজন, সেই গ্লোবাল রেকগনিশনটা সাকিব আল হাসান পান না। সাকিব যদি ইন্ডিয়ার হয়ে খেলতেন, ওই গ্লোবাল রেকগনিশনটা তিনি খুব ভালো মতো পেতেন। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বড় পার্থক্যের জায়গাটা কোথায় জানেন? সবচাইতে বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে দেশপ্রেমের জায়গাটায়। সরি টু সেই কথাটা বলার জন্য। কারণটা হচ্ছে, ইন্ডিয়াতে প্রচুর অসঙ্গতি আছে, ইন্ডিয়ার ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারেও প্রচুর অসঙ্গতি আছে, ইন্ডিয়ার ক্রিকেট আয়োজনের মধ্যে প্রচুর অসঙ্গতি আছে। কিন্তু তাদের দেশে তারা সেই অসঙ্গতি নিয়ে খুব বেশি কথা বলে না। তারা তাদের এতটুকু পরিমাণ যদি পজিটিভ বিষয় থাকে, সেই পজিটিভ বিষয়টাকে অনেক বেশি মাত্রায় ব্র্যান্ডিং করে। অন্যদিকে আমাদের বাংলাদেশে নিজের দেশকে ছোট করা, নিজের দেশকে হেয় করে কথা বলার মধ্যে এক ধরনের একটা কুলনেসের জায়গা আছে। খুব সিম্পল, আফগানিস্তানকে বাংলাদেশ প্রথম ম্যাচ হারালো, এরপরে ম্যাক্সিমাম জায়গাতে আমি কমেন্ট দেখেছি, আরে আফগানিস্তানের সঙ্গে জিতে এত কথা। অথচ ইন্ডিয়া বারমুডা কিংবা নামিবিয়ার সঙ্গে জিতলেও তারা অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার সমপরিমাণের ব্র্যান্ডিং করে, কারণ তারা তাদের পজিটিভ ফ্যাক্টরগুলোকে ওইভাবে তুলে ধরে। ধরেন, সাকিব আল হাসান যেরকম ক্যাপ্টেন্সি করেছেন এগেনস্ট আফগানিস্তান, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, আফগানিস্তানের সঙ্গে ক্যাপ্টেন্সি করেছে। বা সাকিবকে যদি আমি ঠিক এই মুহূর্তে বলি, যতগুলো ক্যাপ্টেন আছেন সবার মধ্যে সেরা ক্যাপ্টেন, বাংলাদেশের অনেকেই বলবেন কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি একটা এক্সাম্পলের আগের দিন দিয়েছিলাম যে আফগানিস্তানদের ব্যাটারদের এগেনস্টে সাকিব যখন বোলিংয়ে এসেছেন, কি ট্র্যাপটা তিনি পেতেছিলেন। শর্ট কাভার একজন ফিল্ডার রেখেছিলেন, শর্ট কাভার একজন ফিল্ডার রাখা মানে তার কাভার ড্রাইভার জোনটাকে ব্লক করে দেয়া। তখন তিনি বাধ্য হবেন সুইপ শট খেলার জন্য, এবং আউটসাইড অফ স্টাম্প যে ধরনের পিচে একটু বল স্কিড করছে, সুইপ করতে গেলে মিসকিউট হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু কাভার জোন ব্লক, কাভার ড্রাইভ করার জোনটা ব্লক, সুইপ করতে বাধ্য হচ্ছেন, ওই সুইপেই কিন্তু 2টা উইকেট পেয়েছেন। এখন এরকম ট্রিক্স কিন্তু সাকিব আল হাসান অ্যাজ আ ক্যাপ্টেন প্রচুর খাটান। যেভাবে তিনি বোলারদেরকে রোটেট করেছেন, 5জন বোলার নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে, ছোট ছোট স্পেলে ভাগ করেছেন। এই যে ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউয়ের জায়গাগুলো আমরা কতটুকু আসলে ব্র্যান্ডিং করি বলেন তো? ইন্ডিয়া দেখেন মহেন্দ্র সিং ধোনিকে কত ব্র্যান্ডিং করে। ডেফিনেটলি মহেন্দ্র সিং ধোনি গ্রেটেস্ট এভার ক্যাপ্টেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমাদের সাকিবও তো সেই গ্রেটদের কাতারেরই ক্যাপ্টেন, আমরা কতটুকু স্বীকার করি? এখন আপনি আমাকে বলেন, আমি সাকিবের যে একটা এক্সাম্পল দিলাম, চোখটা বন্ধ করে আপনি প্যাট কামিন্সের এরকম ক্যাপ্টেন্সি কারিশম্যাটিক কোনো কিছু খুঁজে পান কিনা চোখ বন্ধ করে একবারে বলে দিতে পারবেন? পারবেন না। আপনি রোহিত শর্মার ক্যাপ্টেন্সির কারিশম্যাটিক কোনো কিছু বলতে পারবেন? আপনি বলতে পারবেন না একবারে, আপনাকে অনেক ভাবা চিন্তা করা লাগবে, ম্যাচ দেখা লাগবে। আপনি বাবর আজমের ক্যাপ্টেন্সির কারিশম্যাটিক কোনো কিছু চোখ বন্ধ করে বলতে পারবেন একবারে? সেটাও আপনি বলতে পারবেন না। উল্টো আপনি হয়তোবা সাকিব আল হাসানের পর নিউজিল্যান্ডের টম লেথামের কথা বলতে পারবেন। টম লেথাম বেশ কিছু জায়গায় ভালো ক্যাপ্টেন্সি করেছেন, বা বেশ কিছু জায়গায় তিনি ভালো ক্যাপ্টেন্সি করেন। আদারওয়াইজ যতগুলো টিম আছে, আপনি কোনো টিমের ক্যাপ্টেনের ওই রকম কারিশম্যাটিক ডিসিশনগুলোর কথা বলতে পারবেন না যেগুলো ছোট 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 বিষয় সাকিব আল হাসানের ম্যাচে ইম্প্যাক্ট ফেলে। ডেফিনেটলি বাংলাদেশ দলটার এবিলিটির জায়গায়, প্লেয়ারদের স্কিলের জায়গাটায় অনেক কিছুর জায়গায় ঘাটতি আছে, কিন্তু এইরকম একটা দলকে সাকিব যখন মাঠে লিড দেন, বেশ কিছু জায়গা, যেমনটা একটু আগে বলছিলাম যে শর্ট কাভারকে ব্লক করে সুইপ করতে বাধ্য করা, কিংবা রহমানুল্লাহ গুরবাজকে যেভাবে প্রথম দিকে সামনের দিকে বল করছিল বাংলাদেশের পেসাররা, পরে লেন্থটাকে পেছনে নিয়ে যাওয়া, এই যে মাঠের কিছু কারিশম্যাটিক বিষয়, ডেফিনেটলি আবারও বলছি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। কিন্তু এখনকার সময়ে সাকিব ছাড়া আর কোন ক্যাপ্টেনের কাছ থেকে আপনি চোখটা বন্ধ করে বলবেন তো একদম গুনে গুনে বলে দিতে পারবেন? ডেফিনেটলি তারাও করেন, কিন্তু আপনার খুঁজতে একটু কষ্ট হবে। কিন্তু তারপরও সাকিবকে আপনি ওই রেকগনিশনটা দিতে চাইবেন না, কারণ ওই যে বাংলাদেশি,
এই কথাটাই যদি ধরেন আমি বলছি, এই কথাটাই যদি আকাশ চোপড়া বলে, আপনার তখন মনে হবে ও সত্য কথাই কইছে, ইংলিশে তো কইছে, সত্যি কথা কইছে। কিন্তু ওই যে বাংলায় বললাম, বাংলাদেশি মানুষ আমি বললাম, আপনার কাছে ভালো লাগবে না। আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করতে খুব কম জানি। উল্টো আমরা কথা বলি কি, সাকিব আল হাসান আর তামিম ইকবালের মধ্যে কি গঞ্জাম আছে, মাঠের বাইরে যত ধুলাময় টপিক, আমাদের দেশে আমরা এইসব নিয়ে ব্র্যান্ডিং করি। অথচ ইন্ডিয়াতে চিন্তা করেন, ব্রডকাস্টিংয়ের সময় স্কোর কার্ড গায়েব হয়ে যায়, ধর্মশালার আউটফিল্ডের বাজে অবস্থা, হায়দ্রাবাদে আমরা দেখলাম ইলেকট্রনিক স্কোরবোর্ড নাই, ম্যানুয়াল স্কোরবোর্ড। এগুলোর ছিটে ফোটা যদি বাংলাদেশে ঘটতো, আমাদের তো জাত যায় কত কত অবস্থা। অনেকেই বলেন যে বাংলাদেশ আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার জন্য যোগ্য কিনা। ভাই, 1998 সালে ঢাকা শহরে যখন মাত্র 2টা 5 স্টার হোটেল, রিজেন্সি ছিল না, রেডিসন ছিল না, কিংবা লা মেরিডিয়ানের মতো হোটেল ছিল না, ওয়েস্টিন ছিল না, শুধুমাত্র 2টা, শেরাটন আর সোনারগাঁ, তখন 98 সালে বাংলাদেশ এইখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে একটা মাত্র মাঠে, সেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমরা আয়োজন করতে জানি। আলী বাকের, তখনকার আইসিসির প্রধান নির্বাহী, তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ পার্টিসিপেট করছে না, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দর্শকের অবস্থা দেখে তিনি চিন্তা করেছেন যে তবদা খেয়ে গেছেন, এটা কি ক্রিকেটিং নেশন, হোস্ট টিম খেলে না তারপরও এত দর্শক। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ উদ্বোধনী অনুষ্ঠানটা 2011 সালে বিসিবির লোকাল অর্গানাইজিং কমিটি করেছিল। আর এবার তো ইন্ডিয়া ভয়ের চোটে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানই করতে পারে নাই। তো রেকগনিশন আমরা আমাদের নিজেদেরকেই দেই না, সবচেয়ে বড় অবাক করা জায়গা এটা। পাওয়ার চুমুকে অ্যাকশন। আর সেই জায়গাটায় আপনি ইন্ডিয়াতে আজকে ধর্মশালা আউটফিল্ডের এই অবস্থা, তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলে না, এগুলোর ব্র্যান্ডিং করে না। আমাদের এখানে ছোট থেকে ছোট পরিমাণের যদি বিন্দুমাত্রই হয়, আমাদের একটা কুলনেসের ব্যাপার হয়ে গেছে। আরে বাংলাদেশ এই দেশের কিচ্ছু ভালো না, ট্রাফিক জ্যাম, হ্যান ত্যান, এই সেই। অথচ কানাডাতে শুনি, নিউ ইয়র্কে শুনি এর চাইতেও নাকি বেশি ট্রাফিক জ্যাম। যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা বলেন। সো দেশের থেকে বাইরে যাওয়ার পর দেশের মর্যাদাটা ফিল করে মানুষ, দেশের গুরুত্বটা ফিল করে মানুষ। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আমি জানি ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, ওনারাও বলেন দেশে থাকতে তারা অনেক ভালো ছিলেন, হয়তো বা বাইরে গিয়ে তাদেরকে অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে। বাংলাদেশেই শুধুমাত্র অসঙ্গতি নাই, বাংলাদেশের বাইরে উন্নত দেশগুলোতেও অনেক অনেক অসঙ্গতি আছে, কিন্তু আমাদের এখানে আমরা অসঙ্গতির ব্র্যান্ডিংটা অনেক বেশি করি, সঙ্গতির ব্র্যান্ডিংটা কম করি না। আজকে লাগান সিনেমায় যে ঘটনা ঘটেছিল সেটা কতটুকু সত্য জানি না, সত্যতার নিয়ে সন্দেহ আছে। অথচ আমাদের বাংলাদেশে শহীদ জুয়েল, শহীদ মুশতাক নামক 2জন ক্রিকেটার, তাদেরকে নিয়ে আমরা কোনো মুভি বানাইতে পারি নাই, কারণ আমরা শুধু দেখেই যাই। ইন্ডিয়াতে ধরেন ভুবনের কাহিনী সত্য নাকি মিথ্যা জানি না, সিনেমা হয়ে গেছে লাগানের মতো, অস্কার নমিনেটেড। অথচ আমাদের বাংলাদেশের শহীদ জুয়েল, শহীদ মুশতাককে নিয়ে আমরা কোনো ব্র্যান্ডিংই করতে পারিনি, স্টেডিয়ামে খালি 2টা স্ট্যান্ড বানিয়ে রাখছি। আমাদের এর চাইতে বড় দুঃখের জায়গার হতে পারে না। আমরা দেশপ্রেমের জায়গাটায় সত্যিকারের অর্থ অনেক পিছিয়ে আছি, কারণ আমরা নিজেদেরকে নিজেরাই মূল্যায়ন করতে পারি না। মূল্যায়ন করতে জানলে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, তার রেকগনিশনটা আমাদের কাছে অন্যরকম থাকতো। মাঠের ক্রিকেটে সাকিব যে ডিসিশনগুলো নিচ্ছেন, তাতে যদি আমি তার প্রেক্ষিতে যদি আমি বলি এই বিশ্বকাপের সেরা ক্যাপ্টেনটার নাম সাকিব আল হাসান, সেখানে দ্বিতীয় আর কোনো কথা থাকার কথা না। কিন্তু আমরা সেই জায়গাটা চিন্তাই করতে পারি না। আমরা চিন্তা করি, আরে বাংলাদেশের সাকিব আল হাসান আবার 1 নম্বর ক্যাপ্টেন হবেন নাকি? এখানে কত বড় বড় দেশের কত বড় বড় ক্যাপ্টেনরা আছেন। দিস ইজ আওয়ার প্রবলেম, যে আমাদের মধ্যে দেশপ্রেমের জায়গাটা কম। এটা ইন্ডিয়া অনেক বেশি মাত্র এগিয়ে গেছে, কারণ ওই যে বললাম, নেদারল্যান্ডসের সঙ্গে, নামিবিয়ার সঙ্গে, কেনিয়ার সঙ্গে ম্যাচ জিতলেও তারা যেরকম ব্র্যান্ডিং করে, আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জেতার পর সেখানে কমেন্ট বক্সে কথা আসে, আরে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিতছে, পারলে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতে দেখাও। এই কথাগুলো বলার সবচাইতে বড় কারণ হচ্ছে, নিজের দেশের নেগেটিভিটি প্রকাশের মাধ্যমে কুলনেস প্রকাশিত হওয়ার আসলে কোনো বিষয় না, উল্টো এটা আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করছি। বিশ্বকাপে বাংলাদেশ খেলতে গেছে, আমার কাছে মনে হয় ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে দেশের কথা চিন্তা করি আমরা। আজকে ইন্ডিয়া দেশের কথা চিন্তা করে দেখেই বিরাট কোহলি, রোহিত শর্মা জাতীয় সঙ্গীতের সময় একসঙ্গে কেঁদেছেন। আজকে আমাদের মধ্যে দেশপ্রেম নাই দেখে সত্যিকারের অর্থে দেশের জন্য আমাদের আইকনরাও এক হতে পারে না। আবারও বলছি, আমাদের মধ্যে দেশপ্রেম নাই দেখে আমরা ওই দেশপ্রেমের রেকগনিশনটা দিতে পারি না দেখে আমাদের আইকন যারা, তারাও দেশের জন্য এক হতে পারেন না।
আমাদের এই জায়গাটায় একই ভাষা সবার, ইন্ডিয়াতে তো বিভিন্ন ভাষা, তামিল, তেলেগু, কন্নড়া, হিন্দি, অনেক ভাষা, বাংলা, তারা তারপরও তারা এক থাকে, তাদের নেগেটিভ ব্র্যান্ডিংটা খুব কম করে। দেখেন আপনি টুইটার খুঁজে দেখেন, তাদের আউটফিল্ড খারাপ, তাদের আয়োজনের এরকম এত কমতি, তারপরও কথা হয় কিনা। অথচ বাংলাদেশে যদি রিয়েল ইম্প্যাক্টের, বিসিবির রিয়েল ইম্প্যাক্ট, তারা যদি একটা মাত্র ভুল করে স্কোর কার্ডে, কত কথা হয়ে যায়, কত সমস্যা, জাত নাকি চলে যায়। হ্যাঁ, আর এখানে তাদের স্কোরবোর্ডই গায়েব। কতটুকু ব্র্যান্ডিং করে তারা নেগেটিভ? তারা করে না, খুব কম করে, পার্সেন্টেজটা কম। কিন্তু আমাদের এখানে ওই যে বললাম, আমাদের পার্সেন্টেজটা অনেক বেশি। সো এই জায়গা থেকে মনে হয় বেরিয়ে আসাটা খুব জরুরি, এবং এই বেরিয়ে আসাটা আসতে হবে দেশের স্বার্থে। আমরা সবাই যদি দেশের জন্য একযোগে কাজ করি, আমাদের দেশটা অনেক সুন্দর হবে। বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফর্ম করবে, অ্যাজ আ টিম পারফর্ম করবে, অ্যাজ আ নেশন, অ্যাজ আ ক্রিকেটিং নেশন তারা পারফর্ম করবে, সেই বিশ্বাসটা করি। জেগে উঠুন প্রত্যেকে, বিশ্বকাপ চলছে, বাংলাদেশ পার্টিসিপেট করছে, নেক্সট ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে, দেখি না কি হয়, বিশ্বাসটা রাখি না। এত ওভার হাইপ দেওয়ার কি আছে যে ইংল্যান্ড বাংলাদেশকে ফাটিয়ে ফেলবে, 400 রান করবে, এমনি জিতে যাবে, আমরাও খেলতে গেছি, দেখি না কি হয়। ওই বিশ্বাসটা, ওই সমর্থনটা খুব প্রয়োজন। 83-র ইন্ডিয়া দেশপ্রেমের কারণে ওই জায়গাটা পর্যন্ত রিচ করেছে। তাদেরকে নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছিল, ব্রিটিশ মিডিয়া প্রচুর ক্রিটিসাইজ করেছে। দেশপ্রেম, একাত্মবোধ সব কিছু তাদের মধ্যে ছিল, ওইভাবেই তারা গিয়েছে। আমার কাছে মনে হয় যে আমরা যখন বলি না যে ইন্ডিয়া এই করে, সেই করে, হ্যান করে, আইসিসির ইভেন্টে ফেভার নেই করে, করে, কিন্তু তারা এক থাকে, ইউনাইটেড থাকে। আর আমাদের এখানে আমরা মিরপুরে জেতার পরও আমরা বলি যে আরে ধান ক্ষেতের পিঠে জিতছে, এই সেই। আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া চেন্নাইতে কেমন উইকেট বানিয়েছে, এরকম একটা নিউট্রাল টুর্নামেন্টের মধ্যে তারা কিন্তু ফ্যাসিলিটি নিয়েছে। তারপরও আপনি টুইটারে গেলে পরে তাদের সমর্থকদের কাছ থেকে এটার নেগেটিভিটি নিয়ে ব্র্যান্ডিং দেখবেন না, তারা পজিটিভ ব্র্যান্ডিংই করবে। সো আমার কাছে মনে হয় বিশ্বকাপটা এসেছে, দলটাকে সাপোর্ট করেন, বাংলাদেশকে সাপোর্ট করেন, রেকগনিশনটা দেন। আমাদের প্লেয়াররাও পারে, আমাদের প্লেয়াররাও ওই লেভেলের, এই সাপোর্ট দেওয়াটা আসলে খুব জরুরি। আমরা যখন দেব, আমাদের আইকনরাও তখন দেশের জন্য লড়াই করাটা শিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।